ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। রিজনিংয়ের দেখতে পাচ্ছেন সিলেবাস আরম্ভ করেছি। আমরা রিজনিংয়ের 3টির মতো ক্লাস করেছিলাম মধ্যে, কিন্তু তারপর আমরা ডাইরেক্টলি ম্যাথসের সিলেবাস স্টার্ট করি এবং সম্পূর্ণ করি ফর আসাম ডেইলি রিক্রুটমেন্ট এক্সামের জন্য যে সিলেবাসটি রয়েছে 3rd গ্রেড 4th গ্রেডের। আমরা ম্যাথসের সিলেবাস কমপ্লিট করে এখন থেকে রিজনিংয়ের সিলেবাস স্টার্ট করেছি। রিজনিংয়ের প্রায় 3টি ক্লাস হয়েছে। 3টি ক্লাসের মধ্যে আমরা একটি ক্লাসের মধ্যে 3টি চ্যাপ্টার কভার করেছি, একটির মধ্যে 2টি চ্যাপ্টার কভার করেছি, আরেকটির মধ্যে আমরা একটি চ্যাপ্টার কভার করেছি। অর্থাৎ 3টি ক্লাসেসের দ্বারা আমরা প্রায় 6টির মতো চ্যাপ্টার কভার করে নিয়েছি। এখন থেকে আমাকে অনেক বলেছেন, স্যার একটি ক্লাসের মধ্যে 2-3টি চ্যাপ্টার না করে যদি একটি ক্লাসের মধ্যে শুধু একটি চ্যাপ্টার বুঝিয়ে দেন তাহলে সময় কম লাগবে, আমরাও ভালো করে ওয়াচ করতে পারবো। তাই আমি ডিসাইড করেছি একটি ক্লাসের মধ্যে একটি চ্যাপ্টার হবে এবং ডেইলি 2টি করে চ্যাপ্টার হবে, 2টি করে ক্লাস হবে। সকালে একটি হবে, বিকালে একটি হবে। যদি এইভাবে দেওয়া হয় তাহলে 6টির মতো চ্যাপ্টার হয়ে গিয়েছে, আরও 14টির মতো চ্যাপ্টার রয়েছে। অর্থাৎ 20-22টি চ্যাপ্টার করলেই চলবে, সিলেবাস কভার হয়ে যাবে। তো 14টি চ্যাপ্টার যদি আমরা ডেইলি 2টি করে করি তাহলে আমাদের 5-6 ডেইসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্টার্ট করি। এর পূর্বে বলবো যে যারা আপনারা নতুন ওয়াচ করছেন, নতুন এসেছেন এই চ্যানেলের মধ্যে, আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে থাকি, আপনারা ডিসক্রিপশনে গিয়ে প্লেলিস্টে দেখতে পারেন। ম্যাথসের সিলেবাস কভার হয়ে গিয়েছে, ইংলিশের 3-4টি ক্লাসেস হয়েছে, রিজনিংয়েরও এই ক্লাসটি হচ্ছে 4তম ক্লাস, আরও 3টি ক্লাস হয়ে গিয়েছে, এসএসটি জেনারেল নলেজের অনেকটা ক্লাসেস হয়েছে, দেখতে পারেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাসেস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমাদের বরাকবাড়ির মধ্যে ফার্স্ট বেঙ্গলি রিজনাল ল্যাঙ্গুয়েজের একটি চ্যানেল এডুকেশনাল, আপনারা যদি ফলো করেন ডেফিনেটলি আপনাদের উপকারে আসবে। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের গাইড, নোটস অ্যান্ড অন্যান্য স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, কীভাবে স্টাডি করবেন, নোটস কীভাবে পাবেন, সবটুকু পেয়ে যাবেন। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যদি আপনি নতুন এসে থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা লিঙ্কে গিয়ে জয়েন করতে পারেন। তো আজকে ক্লাসটি আমরা স্টার্ট করি। ক্লাসে দেখতে পাচ্ছেন ক্লাসের টপিক হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং। আমাদের আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার বা টপিকটি হচ্ছে আজকের অ্যালফাবেট টেস্ট। অর্থাৎ আমরা সবাই জানি অ্যালফাবেট মিন্স হচ্ছে বর্ণমালা। বর্ণমালা এই আমি লিখেছি যে কখনো ব্যাকওয়ার্ড থেকে আসে, কখনো ফরওয়ার্ড থেকে আসে, অর্থাৎ এবি থেকে জেড অবধি পর্যন্ত আসে, কখনো উল্টা দিক থেকে আসে এক্সাম্পলের মধ্যে। তো কীভাবে সলভ করবেন বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আজকে আমরা এই চ্যাপ্টারটি কভার করব। 3-4টি আমি এক্সাম্পল নিয়ে এসেছি, এই 3-4টি এক্সাম্পল যদি সলভ করে নেন বুঝে শুনে, তখন এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন যখনও আসবে আপনারা সলভ করতে পারবেন কনফিডেন্সের সাথে। অর্থাৎ রিজনিং হচ্ছে ম্যাথসের মতো, আপনার কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট বুঝতে হবে। আর ম্যাথসের মধ্যে তো অনেকটা রুলস মুখস্থ করতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। কিন্তু রিজনিংয়ের মধ্যে মনে রাখার বিষয়ে বেশি কিছু নেই, অল্প কিছু রয়েছে, যেমন স্কোয়ার রয়েছে, কিউব রয়েছে, আর অন্যান্য যেগুলি আপনাদেরকে ক্লাসের মধ্যে বলেছি এবং বলবো, ওগুলি আপনারা মুখস্থ করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। কিন্তু এই ক্লাসের মধ্যে জাস্ট আপনার কি মাইন্ডকে কাটাতে হবে। অর্থাৎ রিজনিং মিন্স হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি দেখার জন্য রিজনিং চ্যাপ্টারটি দেওয়া হয়েছে। তো আপনার উপস্থিত বুদ্ধিকে আপনার কাজে লাগিয়ে আপনারা আনসার ফাইন্ড আউট করবেন। তো আজকের আমরা চ্যাপ্টারের মধ্যে দেখব কিভাবে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি শিখব এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে অ্যালফাবেট টেস্ট এই চ্যাপ্টার থেকে, এবং এই ধরনের প্রশ্নগুলি আসলে কিভাবে আমরা সলভ করব, এতটুকু আমরা আজকের এই ক্লাস থেকে কনসেপ্ট বিল্ড আপ করব এবং বুঝব। দেখতে পাচ্ছেন আমি লিখেছি টাইপস অফ কোয়েশনস, অর্থাৎ কত ধরনের কোয়েশন হতে পারে। দেয়ার আর 3 টাইপস অফ কোয়েশন অ্যালফাবেট টেস্ট এই চ্যাপ্টার থেকে এক্সামের মধ্যে আসবে। নাম্বার 1 হচ্ছে ফাইন্ডিং এ প্যাটার্ন, পার্টিকুলার প্যাটার্ন, ফাইন্ডিং এ পার্টিকুলার লেটার ইন ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ পার্টিকুলার লেটার ফাইন্ড আউট করার জন্য বলবে যে ফ্রন্ট সাইড থেকে লেফট সাইড থেকে 20, তারপরে 30, এইভাবে বলা হয়। এক্সাম্পল নিয়ে এসেছি, দেখবেন এই 2 ধরনের প্রশ্ন আসতে পারে। তো ফাইন্ডিং এ পার্টিকুলার লেটার ইন ইংলিশ অ্যালফাবেট এই টপিক থেকে, অর্থাৎ অ্যালফাবেট একটি চ্যাপ্টারের মধ্যে 3 ধরনের প্রশ্ন ক্রিয়েট হয়। নাম্বার 1 হচ্ছে এই, নাম্বার 2 হচ্ছে লেটার ওয়ার্ড প্রবলেম, এন্ড নাম্বার 3 হচ্ছে দেখতে পাচ্ছেন যে রেল কার্ডে আমি লিখেছি রুল অপারেশন বেস টেস্ট। এই 3 ধরনের কোয়েশন তৈরি হতে পারে। আর এই যে ফাইন্ডিং এ পার্টিকুলার লেটার ইন ইংলিশ অ্যালফাবেট এই পয়েন্ট থেকে, এই সাবটপিক থেকে বলতে পারেন, এই সাবটপিক থেকে
দুই ধরনের প্রশ্ন ক্রিয়েট হয়ে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দুই ধরনের প্রশ্ন নিয়ে এসেছি। তো আজকে আমরা প্রশ্ন থেকে আমরা বুঝবো কিভাবে প্রশ্ন আসে, আমরা কিভাবে সলভ করব। প্রশ্নটি আমরা পড়ি, এক্সাম্পলটি বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এক্সাম্পল হচ্ছে, ফাইন্ডিং দ্য 11th লেটার। আমাদেরকে বলছে 11তম লেটারটি ফাইন্ড আউট করার জন্য টু দ্য লেফট থেকে অফ 20th লেটার। অর্থাৎ আমাদের ভালো করে প্রশ্নটি বুঝতে হবে, আমাদেরকে প্রশ্ন করেছে যে আমরা কি করব, 11th লেটারটি ফাইন্ড আউট করব 20তম লেটার থেকে, লেফটের দিক থেকে। লেফট রাইট আমাদেরকে প্রথমে বুঝতে হবে, ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ বলছি প্রথমে কি লেফট, প্রথমে আমাদেরকে ভালো করে বুঝেন, ফাইন্ডিং দ্য 11th লেটার টু দ্য 11th লেটার, এতটুকু আমাদের বুঝতে হবে। 11th লেটার মনে করেন এতটুকু আমাদের কমা হয়ে গেল। তারপর বলছে কি, টু দ্য লেফট অফ 20th লেটার, লেফট থেকে 20 লেটার। আমি এই জায়গায় লিখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, লেফট থেকে 20 লেটার কি, আমরা এই হচ্ছে লেফট থেকে যদি আমরা 20 লেটার দেখি, এই থেকে যদি আমরা এইদিকে যাই, তাহলে আমাদের কি হবে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের 20th লেটার। অর্থাৎ লেফট থেকে আমাদের 20th লেটার, রাইট লেফট ভালো করে বুঝবেন। আর এই হচ্ছে আমাদের রাইট, ওই পাশ থেকে আমাদের রাইট হবে, ওই পাশ থেকে আমাদের লেফট হবে। যদি আমরা এ বি থেকে কাউন্টিং করি, তো আমাদের কি হবে, লেফট সাইড হচ্ছে কি আমাদের টি চলে আসবে, অর্থাৎ এই হচ্ছে তার রাইট সাইড, তার টি চলে আসবে। তো লেফট থেকে কি বলছে দেখেন, লেফট অফ 20th লেটার, ফ্রম এই 20th লেটার থেকে, ফ্রম মিনস হচ্ছে এই থেকে, 20th লেটার থেকে লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। তো আমাদেরকে 20th লেটার থেকে লেফট সাইডে দিয়ে 11তম আমাদের লেটারটি ফাইন্ড আউট করার জন্য বলছে। তো এই একটু পেঁচিয়ে দে, একটু গুড়িয়ে প্রশ্নগুলি দে, আপনাদেরকে বুঝতে হবে প্রশ্ন। যদি বুঝে নেন তাহলে বিলকুল ইজি একটি চ্যাপ্টার আপনারা ডিফাইন করতে পারবেন, ডেফিনেটলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন আনসার। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট প্রশ্নগুলি বুঝিয়ে দিচ্ছি, কীভাবে বুঝবেন, কীভাবে ফাইন্ড আউট করবেন। তারপরে একটি শর্টকাট ট্রিক দেখিয়ে দেবো, দেখবেন আনসারিং চলে আসবে। প্রশ্নটি আবারও পড়ি আমরা, একটি প্রশ্ন বুঝবো, আরেকটি প্রশ্ন অন্য ধরনের প্রশ্ন রয়েছে। ব্যাকওয়ার্ড থেকে, এই হচ্ছে আপনার ফরওয়ার্ড থেকে এসেছে, এই হচ্ছে ব্যাক সাইড থেকে এসেছে। তো প্রশ্নটি পড়ি আমরা, ফাইন্ডিং দ্য 11th লেটার টু দ্য লেফট অফ 20th লেটারের লেফট থেকে, 20 লেটারের লেফট থেকে আমাদের 11তম লেটার ফাইন্ড আউট করার জন্য বলছে, ফ্রম দ্য লেফট অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটের লেফট অ্যান্ড 20 লেট, দুইটি কথা বলছে এই জায়গার মধ্যে, ভালো করে বুঝেন। দেখেন এই হচ্ছে আমাদের এ বি সি ডি, যদি আমরা এইদিকে কাউন্টিং করে যাই, এর থেকে আমরা যদি জেড পর্যন্ত যাই, তাহলে আমাদের রাইট সাইড হচ্ছে, ভালো করে বুঝেন, এ বি সি ডি। আপনারা নিজের লেফট রাইট বলছি, নিজেদের লেফট অ্যান্ড রাইট দেখবেন, অর্থাৎ লেফট রাইট নিজেদের যদি দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমি যদি এ বি সি ডি পড়ি তাহলে কি হবে, এই সাইড হচ্ছে আমার রাইট, এই আমার রাইট হাতের মধ্যে পেন রয়েছে, তো আমি কি রাইটের দিকে যাচ্ছি পড়ে, এ বি সি ডি এইভাবে রাইটের দিকে পড়ে যাচ্ছি, জেড পর্যন্ত আমার রাইট চলে এসেছে। তো বলছে কি আমাদের, ফাইন্ডিং দ্য 11th লেটার টু দ্য লেফট, কিসের লেফট, 20তম লেটার থেকে লেফট, 20তম লেটার থেকে লেফট, আর 20তম লেটারটি হবে ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। অ্যালফাবেটের লেফট হবে, অ্যালফাবেটের লেফট হবে 20তম লেটার। অর্থাৎ আমরা যদি দেখি এই জায়গা থেকে যদি আমরা 20তম লেটারের মধ্যে আসি, এই দেখতে পাচ্ছেন 20তম লেটার হচ্ছে টি, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট হচ্ছে এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, আর এই সাইড থেকে লেফটের 20তম লেটার হবে টি। ভালো করে দেখেন, ইংলিশ এই সাইড থেকে এইদিকে ডাইন পাশে গিয়েছে, এই হচ্ছে ডাইন, রাইট পাশ এ বি থেকে জেড পর্যন্ত ডাইন রাইট পাশ রয়েছে, রাইট সাইড রয়েছে, এবং এই অ্যালফাবেটের শেষতম, অর্থাৎ অ্যালফাবেট থেকে যদি লেফট বলে তাহলে অ্যালফাবেট থেকে লেফট 20তম লেফট হচ্ছে আমাদের টি, আর টি থেকে আমাদের বলছে 11তম আমাদের লেটার ফাইন্ড আউট করার জন্য। তাহলে আমাদের কাউন্টিং করব 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আমাদের আনসার আসবে আই। অর্থাৎ এই প্রশ্নটির আমাদের আনসার চলে আসবে, আমাদের আনসার আসবে ইকুয়াল টু আই। এই হচ্ছে আমাদের আনসার, ভালো করে বুঝেন। যদি কনফিউজ থাকে আপনারা আমাকে ডাউট ক্লিয়ার করার জন্য প্রশ্ন করতে পারেন। আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফাইন্ড দ্য 11th, একটি প্রশ্ন বুঝলে যথেষ্ট। এই চ্যাপ্টার থেকে
এই সাব টপিক থেকে দুই ধরনের প্রশ্ন আসে, আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটি প্রশ্ন, এই একটি প্রশ্ন, হয়তো এই প্রশ্নটি আসতে পারে, না হয় এই প্রশ্নটি আসতে পারে। এই জায়গা দিয়েছে 11তম বদলিয়ে দিবে, আপনাকে 12তম দিয়ে দিবে, আপনাকে 20 দিয়েছে বলবে 24 দিয়ে দিবে, 25 দিয়ে দিবে, 19 দিয়ে দিবে, 16 দিয়ে দিবে। জাস্ট নাম্বারটা চেঞ্জিং করবে, নাম্বারগুলি চেঞ্জ করবে, লেটারের সংখ্যার নাম্বারগুলি চেঞ্জ করবে, কিন্তু প্রশ্ন সেম থাকবে। এই জন্য ভালো করে বুঝেন যে ফাইন্ড দ্য 11th লেটার টু দ্য লেফট থেকে 11 লেটার ফাইন্ড করার জন্য বলছে। যদি আপনি এই জায়গা ধরেন তাহলে কি ডাইরেক্ট যদি এই কথা বলতো তাহলে আপনি এই জায়গাতে কাউন্ট করতেন 1 2 3 4 5 6 7 8 9 10, আপনারা 11 এই জায়গায় চলে আসতেন। কিন্তু এই জায়গা দিয়ে আবার আপনাকে কনফিউজ ক্রিয়েট করার জন্য, একটু টাফ করার জন্য গুড়িয়ে কথা বলেছে অফ 20th লেটার এর, অফ এর অর্থ দেয় এর 20তম লেটার এর কি করবেন, 20তম লেটারের লেফট সাইড থেকে 11তম লেটারকে ফাইন্ড আউট করার জন্য বলছে। আর 20তম লেটার হবে ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেটের লেফট থেকে 20তম লেটার হবে। অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট থেকে যদি আমরা লেফট থেকে 20তম লেটার ধরি তাহলে এই হচ্ছে 20তম লেটার। এই আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা আনসারটি বুঝেছেন। আমরা সেকেন্ড কোশ্চেনটি সলভ করি। দেখতে পাচ্ছেন এক্সাম্পলটি, ইফ ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডারের মধ্যে যদি ইংলিশ অ্যালফাবেট লেখা হয়, ব্যাকওয়ার্ড অর্ডার কি, জেড থেকে এর দিকে, অর্থাৎ প্রথমে আমরা ফরওয়ার্ড হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, আর জেড থেকে যখন অপোজিট দিকে কাউন্টিং করে যাবে, যেমন আমি লিখেছি জেড ওয়াই এক্স ডাব্লিউ বি ইউ টি এস, আপনারা এগুলি শিখবেন। তো এইভাবে যদি লেখা হয় তাকে বলা হয় ব্যাকওয়ার্ড অর্ডার ইংলিশ অ্যালফাবেট লেখার। তো আমাদের প্রশ্ন করছে ইফ ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার দেন হোয়াট উইল বি দ্য 13 লেটার টু দ্য লেফট অফ দ্য থার্ড লেটার ফ্রম রাইট থেকে থার্ড লেটার। এই হচ্ছে কি এবিসিডি তার সিরিজ হচ্ছে, ভালো করে বুঝেন, এবিসিডি এই হচ্ছে তার এবিসিডি থেকে রাইট আমরা যদি ধরি, এবিসিডি থেকে রাইট হবে সি হবে তার 3তম লেটার। এবিসিডিকে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন, লেফট অফ দ্য থার্ড লেটার ফ্রম দ্য রাইট, অর্থাৎ রাইট থেকে 3তম লেটার। তো রাইট থেকে 3তম লেটার আমাদের হচ্ছে সি, রাইট থেকে 3তম লেটার হচ্ছে সি। আর তারপরে বলছে এই 3তম লেটার থেকে আমাদের লেফটের দিকে 13তম লেটার ফাইন্ড আউট করার জন্য, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো আমাদের আনসার হয়ে যাবে পি। এই হচ্ছে আমাদের আনসার হবে কি, আমাদের পি হবে আনসার। আশা করি বুঝেছেন কীভাবে আমি ফাইন্ড আউট করেছি। আবারও আপনাদেরকে প্রশ্নটি বুঝিয়ে দিই, ইফ ইংলিশ অ্যালফাবেট, এই ফাইন্ডিং এ পার্টিকুলার লেটার, এই ধরনের প্রশ্ন, ওই দুই ধরনের প্রশ্ন আসবে এই টপিক থেকে এই দুই ধরনের প্রশ্ন আসবে। বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। নাম্বার 1 আমরা বুঝেছি, আর নাম্বার 1 হচ্ছে ফরওয়ার্ড লেটারের অর্ডারের মধ্যে আমাদেরকে আস্কিং করেছে, আর নাম্বার 2 এক্সাম্পলটি হচ্ছে ব্যাকওয়ার্ড, অর্থাৎ উল্টো সাইড থেকে আমাদেরকে আস্কিং করেছে। যেমন ইফ ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার, এই জায়গা পর্যন্ত আমাদেরকে বলছে যে যদি ইংলিশ লেটারগুলো লিখিত হয় বা কারো দ্বারা লেখা হয় ব্যাকওয়ার্ড অর্ডার থেকে, দেন তবে হোয়াট উইল বি দ্য 13 লেটার টু দ্য লেফট থেকে 13 লেটার কি হবে। আবার বলছে অফ দ্য থার্ড লেটার ফ্রম দ্য রাইটের থার্ড লেটার। দেখতে পাচ্ছেন রাইটের থার্ড লেটার কি 1 2 3, রাইটের থার্ড লেটার হচ্ছে সি। তো যদিও ব্যাকওয়ার্ড অর্ডারে লেখা হয়েছে, কিন্তু যখন আমাদেরকে বলছে ফ্রম দ্য রাইট থেকে থার্ড অর্ডার, তো রাইট থেকে থার্ড অর্ডার হয়েছে আমাদের সি, আর সি থেকে আমাদের লেফটের দিকে বলছে, তো সি থেকে লেফটের দিকে যদি আমরা কাউন্টিং করে আসি তাহলে আমাদের পি হবে আমাদের 13তম লেটার। এই হচ্ছে আনসার। এই তো শিখে নিলেন। এখন এই ফরওয়ার্ডের ক্ষেত্রে একটি আপনাদেরকে শর্টকাট ট্রিক আমি আপনাদেরকে জানিয়ে দিই। ফরওয়ার্ডের ক্ষেত্রে যেমন যদি এইভাবে প্রশ্ন আসে, ফাইন্ডিং দ্য 11তম লেটার টু দ্য লেফট অফ 20 ফ্রম দ্য লেফট অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, এইভাবে আসে, তখন আপনারা কী করবেন, 20 থেকে 11 মাইনাস করে নেবেন, 20 থেকে 11 মাইনাস করে নেবেন, চলে আসবে 9 আনসার। আর যখন 9 চলে আসবে আনসার, তখন আপনারা ডাইরেক্টলি এ থেকে কাউন্টিং করে 9 যে জায়গার মধ্যে পড়ে ওই জায়গার মধ্যে আপনারা আনসার বসিয়ে দিবেন। যেমন আমরা যদি কাউন্টিং করি তাহলে আমাদের 9 আনসারটি চলে এসেছে। এই হচ্ছে ফরওয়ার্ড লেটারের একটি ট্রিক। ব্যাকওয়ার্ড লেটারের ট্রিক নেই, আমাদের এইভাবেই করতে হবে, অঙ্ক করে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু ফরওয়ার্ড লেটারের একটি ট্রিক রয়েছে, যদি আপনাদেরকে এইভাবে দিয়ে দেয় তাহলে আপনারা কী করবেন, মাইনাস করে নেবেন। যে সংখ্যা বলবে ওই সংখ্যা থেকে লেফট সাইডে, অর্থাৎ যে বড় সংখ্যা রয়েছে ডাইরেক্টলি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটি মাইনাস করে নেবেন। মাইনাস করার পর যে আনসারটি আসবে আপনারা ABCD থেকে কাউন্টিং করে যে জায়গায় গিয়ে নাম্বারটি বসবে ওই নাম্বারটি বসিয়ে দিবেন, এই হবে কারেক্ট আনসার। তো আমরা দুইটি এক্সাম্পল সলভ করেছি। এখন দেখবো আমরা
আর কি ধরনের প্রশ্ন আসতে পারে, আরেকটি প্রশ্ন যেমন লেটার ওয়ার্ড প্রবলেম। এই লেটার ওয়ার্ড প্রবলেমটিও আমরা এই জায়গায় করে নেব, লেটার ওয়ার্ড প্রবলেম। এবং এই জায়গার মধ্যে বলছে স্কিপ। আচ্ছা, প্রথমে এই নাম্বারটি করে নেই, তাহলে দেখতে পাচ্ছেন এগুলি আমরা ইরেজ করতে পারবো। এগুলির প্রয়োজন হবে এই এক্সাম্পলটি বোঝার জন্য। তাই প্রথমে থার্ড রুলটি আমরা বুঝে নেই। থার্ড রুল কি? তারতম্য রুল হচ্ছে রুল অপারেশন বেস টেস্ট, অর্থাৎ অপারেশন করা হবে কোনো কিছু নিয়ে, আপনাকে কি করা হবে? অপারেশন মিন্স কি আপনারা ভালো করে জানেন। কোনো কিছু নিয়ে যেমন 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার, যোগ বিয়োগ পূরণ বাক্যে 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার বলা হয়। তো প্রাথমিক অপারেশন হচ্ছে এগুলি যোগ বিয়োগ পূরণ ভাগ। আর আপনাকে রিজনিংয়ের মধ্যে যেহেতু অ্যালফাবেট টেস্ট দিয়েছে, অর্থাৎ অ্যালফাবেটের মধ্যে আপনাকে অপারেশন করতে হবে, অর্থাৎ কখনো তুলনা করতে হবে, কখনো স্কিপ করতে হবে, কখনো ছেড়ে দিতে হবে। ভালো করে আপনার ব্রেন স্টর্মিং করে ফাইন্ড আউট করতে হবে। আমরা প্রশ্নটি পড়ি, এক্সাম্পলটি, ফাইন্ড দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন হুইচ নাম্বার অফ লেটার। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের ভালো করে বুঝি। বলছে আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য অল্টারনেটিভ ইন হুইচ নাম্বার অফ লেটার, লেটারের নাম্বার অথবা লেটারের নাম্বার আমাদের ফাইন্ড আউট করার জন্য, অল্টারনেটিভ নাম্বার ফাইন্ড আউট করার জন্য বলছে স্কিপড মিন্স হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। স্কিপ মিন্স হচ্ছে ছেড়ে দেওয়া বা বাদ দিয়ে দেওয়া। স্কিপড ইন বিটুইন অ্যাডজেসেন্ট মিন্স হচ্ছে কি আমরা জানি, কখনো অ্যাডজেসেন্ট মিন্স হচ্ছে সংলগ্ন, অর্থাৎ সংলগ্ন। বা বহুত টাফ একটি প্রশ্ন, ভালো করে বোঝেন। কোনো কি করেছে, স্কিপ করে দিয়েছে লেটার ইন দ্য সিরিজ থেকে লেটার স্কিপ করে দিয়েছে ইন টু, অর্থাৎ দুইটি করে লেটার স্কিপ করে দিয়েছে সংলগ্নভাবে, অর্থাৎ তার সাথে একটি রিলেশন রয়েছে, একটি সম্পর্ক রয়েছে। যে স্কিপ করেছে ঠিকই, কিন্তু স্কিপটা কিভাবে হবে, তার পরের ওয়ার্ডটি, অর্থাৎ তার একটি সন্নিপাতি থাকবে, সংলগ্নতা থাকবে, অর্থাৎ তার সম্পর্ক রিলেশন থাকবে। ডাইরেক্টলি কী করলো, এ দিয়ে স্কিপ করে দিয়ে তারপরে জেডে চলে যাবে, এইভাবে যাবে না। অর্থাৎ তার একটি ক্রম, তার একটি সিকোয়েন্স থাকবে, তার একটি অ্যাডজেসেন্ট থাকবে। তো এইভাবে আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলছে অল্টারনেটিভটি, অর্থাৎ ফাইন্ড আউট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভ কী হবে তা আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে। ভালো করে বুঝেন। তো আমরা এই জায়গায় 4টি অপশন লিখেছি, 4টি অপশন দেখেন আপনারা। নাম্বার 1 হচ্ছে LORTOW। এখন আমরা দেখি যে মধ্যে বিটুইন দিয়েছে, যে মধ্যের বিটুইন দিয়েছে, যে মধ্যে থেকে যে আমাদের অপশনগুলি দিয়েছে, এই অপশনের মধ্যে থেকে প্রত্যেকটি লেটারের মধ্যে কি করেছে, 2টি করে লেটার স্কিপ করেছে, 2টি করে। এই যে সিরিজ দিয়েছে আমাদেরকে, এই সিরিজের মধ্যে প্রত্যেকটি লেটারের মধ্যে থেকে 2টি করে লেটার কি করেছে, স্কিপ করেছে, 2টি করে অক্ষর স্কিপ করেছে। আমাদের ফাইন্ড আউট করতে হবে, কিন্তু এই যে ফাইন্ড আউট করবো তার মধ্যে একটি সংলগ্নতা থাকতে হবে, সন্নিপাতিতা থাকতে হবে, অর্থাৎ তার একটি অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। ডাইরেক্টলি যে কী করলো, কোনো একটি লেটার রিমুভ করলো বা স্কিপ করলো, তারপর ডাইরেক্টলি চলে গেলো 4-5টি বাদ দিয়ে, তাহলে এইভাবে হবে না। অর্থাৎ তার একটি ক্রমান্বয়তা থাকবে, তার সিকোয়েন্স থাকবে। তো আমরা দেখি কীভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন এল, যদি আমরা এল দেখি, আমাদের এই জায়গার মধ্যে এল কোথায় রয়েছে, এল হচ্ছে আমাদের এই এল রয়েছে, তারপরে দিয়েছে ও, অর্থাৎ এন স্কিপ করেছে, হ্যাঁ 2টি স্কিপ করেছে, তারপরে ও দিয়েছে, ঠিকই আছে। তারপরে আমরা আর পর্যন্ত দেখি কারেক্ট আসছে কিনা, আর পর্যন্ত দেখি, এই 2টি তো কারেক্ট হয়েছে। তারপর আর দিয়ে দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আর আমাদের এই পাশে, অর্থাৎ আরও 2টি স্কিপ করে দিয়েছে, তো 4টি স্কিপ হয়ে গেল। এল এই জায়গায় রয়েছে, এলের পরে কি দিয়েছে, MNOPQ, 5টি স্কিপ করে দিয়েছে, তা রং হবে না। অর্থাৎ আমাদেরকে বলেছে 2টি স্কিপ করা হয়েছে, এই প্রশ্নটি রং হবে। আমাদের প্রত্যেকটি লেটারের মধ্যে কি বলেছে, 2টি করে স্কিপ করেছে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এলের পর ও দিয়েছে, এল পরে ও দিয়েছে, ঠিকই আছে। এল এই যে দেখতে পাচ্ছেন, এল পরে 2টি স্কিপ করে ও দিয়েছে, কিন্তু তারপরে ডাইরেক্টলি আর দিয়ে দিয়েছে। এই জায়গায় পি হওয়ার কথা ছিল, যদি পি হতো তাহলে আমরা অগ্রসর হতাম, দেখতাম। নেক্সট আমরা বি দেখি, জি দিয়েছে, জি আমাদের কোন জায়গায় রয়েছে, এই জায়গায় জি রয়েছে। জির পরে জে দিয়েছে, আমাদের স্কিপ করেছে, HI, জে দিয়েছে, 2টি স্কিপ করেছে। তারপরে এম দিয়েছে, KL স্কিপ করেছে, এম দিয়েছে। তারপর পি দিয়েছে, NO স্কিপ করেছে, পি দিয়েছে। দেখা যাচ্ছে এই প্রশ্নটি হয়তো আনসার কারেক্ট হবে। তারপরে এস দিয়েছে, অর্থাৎ QR
আর স্কিপ করে আমাদেরকে এস দিয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথম দেখেন একটি ক্রমান্বয়তা রয়েছে, একটি কি রিলেশন রয়েছে, জি দিয়ে দুইটি স্কিপ, জে দিয়ে দুইটি স্কিপ, তার একটি সিরিজ রয়েছে, অর্থাৎ জে থেকে কন্টিনিউয়াসলি করেছে, দুইটি স্কিপ করে জে, তারপরে দুইটি স্কিপ করে এম, দুইটি স্কিপ করে পি, দুইটি স্কিপ করে এস। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে আমরা এই দুইটি দেখে নেই যে আমাদের হয় কিনা, আমরা এলিমিনেট করতে পারবো। কে কে দেখতে পাচ্ছেন কোন জায়গায় রয়েছে, কে আমাদের কে এই পাশে রয়েছে। যদি আমরা কে থেকে দেখি এন দিয়েছে, অর্থাৎ এল এম স্কিপ করে এন দিয়েছে, তারপরে ডাইরেক্টলি পি দিয়ে দিয়েছে, অর্থাৎ ও এই জায়গায় আসার কথা কিন্তু ও দেয়নি, এই হচ্ছে ইনকারেক্ট। তারপরে আমরা ডি যদি দেখি তাহলে কি হবে, ই এইচ কে এল ও, ই কোথায় রয়েছে আমাদের, ই এই জায়গায় রয়েছে, ই পরে এফ জি স্কিপ করেছে, ঠিকই দুইটি স্কিপ করেছে, এইচ দিয়েছে, তারপরে আই জে স্কিপ করে কে দিয়েছে, কারেক্ট হয়েছে, তারপরে এল এম এই তিনটি স্কিপ করে নিয়েছে, এল এম এন তিনটি স্কিপ করে নিয়েছে, ও দিয়েছে। যদি এই জায়গায় তিনটি স্কিপ করতো না তাহলে এই আনসার এই কারেক্ট হয়ে যেত। তো সবসময় তো দুইটি আনসার কারেক্ট হবে না, চারটির মধ্যে থেকে একটি কারেক্ট আনসার হবে, অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। আমাদের বি হচ্ছে কারেক্ট আনসার। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জি পরে দুইটি স্কিপ করেছে, জে পরে দুইটি স্কিপ করেছে, তারপরে এম পরে দুইটি স্কিপ করেছে, আর পি দিয়েছে, পি পরে দুইটি স্কিপ করে এস দিয়েছে। এই হচ্ছে আমাদের কি কোয়েশ্চন মোতাবেক এই প্রশ্নটি হচ্ছে আমাদের এই অপশনটি হচ্ছে কারেক্ট অপশন। তো আমরা বুঝেছি কিভাবে স্কিপ ফাইন্ড আউট করবো, একদম ইজি, জাস্ট প্রশ্নটি পড়তে হবে। এই জায়গায় আমি ইংলিশ করাচ্ছি, অনেকে বলবেন স্যার আপনি ইংলিশ করাচ্ছেন, বাংলাতে করাতে পারতেন। বাংলা করাতে পারতাম ডেফিনেটলি, কিন্তু যারা সেন্ট্রালের এক্সাম দিতে যাবেন, এসএসসির এক্সামস রয়েছে, এমটিএস, সিএইচএসএল, তারপরে সিজিএল, জিডি, অনেকটা এক্সামস রয়েছে। যদি এক্সামে যান তখন যাওয়ার পর আপনাদের ইংলিশ অ্যান্ড হিন্দিতে আস্কিং করা হবে। যদি ইংলিশে বুঝেন তাহলে বেস্ট হবে, যেহেতু আমি বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো বাংলা মিডিয়ামের জন্য আপনি যদি এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করে নেন তাহলে ডেফিনেটলি আপনার বাংলা মিডিয়াম যারা রয়েছেন স্টেট লেভেল এক্সাম আসবে, আসামিজ বেঙ্গলি থাকবে, আপনার বেঙ্গলি পড়ে আপনারা কী করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। জাস্ট আমার ক্লাসেস থেকে আপনাদের মেইন থিম হচ্ছে কি কনসেপ্ট, আপনার কনসেপ্ট বিল্ড আপ করেন, বুঝেন যে এই চ্যাপ্টারের মধ্যে কী আমাদের বোঝার প্রয়োজন, এই চ্যাপ্টার থেকে আমাদের কী শেখা প্রয়োজন, এই চ্যাপ্টার আমাদেরকে কী শেখাচ্ছে, এই চ্যাপ্টার কখনো আমরা কমপ্লিট করতে পারবো, এই চ্যাপ্টার থেকে আমাদের কি শিখতে হবে, এক্সামে কিভাবে আসবে, এবং কি শিখলে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চন আসলে আমরা এক্সামে ক্লিয়ার করতে পারবো। এই মেইন থিমগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং চ্যাপ্টার ক্লিয়ার করার চেষ্টা করি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। এখন আমরা দেখব এই জায়গাটা একটু ইরেজ করে নেই, তখন আমরা এই সেকেন্ডতম এক্সাম্পলটি একটু ভালো করে করতে পারবো। সেকেন্ডতম এক্সাম্পলটি আমাদের ভেরি ইম্পর্টেন্ট, লেটার ওয়ার্ড প্রবলেম। যেহেতু অ্যালফাবেটিক্যাল টেস্ট, লেটার ওয়ার্ড প্রবলেমটি আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। হাউ মেনি সাচ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড। একটি ওয়ার্ড আমাদেরকে দিয়েছে, যখন এইভাবে ওয়ার্ড দেবে আপনারা কী করবে, ওয়ার্ডটি লিখে নেবেন। ওয়ার্ড কী দিয়েছে, PMCLNOB ওরা তৈরি করেছে, অর্থাৎ একটি ওয়ার্ড তৈরি করে দিয়েছে, মিনিং থাকতে পারে না থাকতে পারে। যে আপনারা এই জায়গার মধ্যে ইংলিশ গ্রামার নিয়ে ফিট করবেন না, যে স্যার বলেছেন আপনি ওয়ার্ড হতে হলে মিনিং হতে হবে, তো এই ওয়ার্ডের মিনিংটি আপনি বলেন, প্রনাউন্সিয়েশন করা যাবে না, মিনিং কোথায় থেকে আসবে। রিজনিংয়ের জন্য আপনার মেন্টাল এবিলিটি টেস্ট করার জন্য দিচ্ছে, বলছে একটি ওয়ার্ড আমি দিয়েছি, এই ওয়ার্ড দিয়েছে, অর্থাৎ হাউ মেনি সাচ লেটার আর দেয়ার ইন দ্য ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে কয়টি লেটার রয়েছে, নাম্বার 1 কথা। তারপর বলছে হুইচ, যে লেটারগুলি রিমেইন সেম থাকবে ইন ইটস পজিশন, তার পজিশনের মধ্যে সেম থাকবে। কি বলছে, যে একটি ওয়ার্ড দিয়েছে, ওয়ার্ড দিয়ে আমাদেরকে বলছে যে এর মধ্যে কয়টি অক্ষর রয়েছে, যে অক্ষরগুলি তার পজিশনের মধ্যে সেম থাকবে যদি ইফ দে আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যালফাবেটিক্যাল অর্ডার। অর্থাৎ এত ইজি প্রশ্ন, বাট ইন্টারেস্টেড প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কি বলেছে যে একটি ওয়ার্ড দিয়ে দিলাম, এই ওয়ার্ডের মধ্যে কতটা অক্ষর সেম থাকবে, সেম তার পজিশনের মধ্যে থাকবে যদি এই অক্ষরগুলিকে তার অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যে সাজানো হয়। তো আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যে সাজাই, আমরা জানি ABCD, প্রথমে B আসবে, তারপরে আমাদের কি আসবে, তারপরে C আসবে। অ্যালফাবেটিক্যাল অর্ডার ABCDEFG এগুলি হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার যেভাবে লেখা হয়, আর ব্যাকওয়ার্ড হলে Z থেকে হবে। তো অ্যালফাবেটিক্যাল অর্ডার আমরা B আসবে, তারপরে C আসবে, তারপরে E আসবে, EFGHIJKL আসবে, MN আসবে, O, তারপরে P আসবে।
তো দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন, একদম ইজি, আপনাদেরকে আমি বুঝিয়ে দিই ভালো করে এক্সামে গিয়ে যাতে আপনারা স্কোর করতে পারেন। আপনারা কি করবেন, এইভাবে যদি ওয়ার্ড দিয়ে বলে যে এই ওয়ার্ডের মধ্যে কয়টি লেটার রয়েছে, যে লেটারগুলি যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যে লেখা হয় তাহলে সেম আসবে। তো আপনারা মিলাতে পারবেন না, একদম মাইন্ড আপনাদের আউট হয়ে যাবে যে কি করবেন স্যার, এইভাবে মিলাতে পারবেন না। অর্থাৎ কল্পনা করে কখনো রিজনিং করা যায় না, তাকে বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করে করতে হয়। তো আপনারা কি করবেন, আমি যেভাবে লিখেছি আপনারা ডাইরেক্টলি কি করবেন, আপনারা ওই যে ওয়ার্ডটি দেবে ওয়ার্ডটি লিখে নেবেন, লিখে সঙ্গে কি করবেন, সাথে তার নিচে আপনারা কি করবেন, এই ওয়ার্ডটি অ্যাকর্ডিং টু তার যেভাবে প্রশ্ন করেছে, যদি ব্যাকওয়ার্ড বলে ব্যাকওয়ার্ড থেকে লিখবেন। এই জায়গায় যেহেতু আমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডার বলেছে, দেখতে পাচ্ছেন অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসাবে আমি লিখে নিয়েছি, তার নিচে লিখে নিয়েছি। এখন আমি তুলনা করতে পারবো, অর্থাৎ পি তার সেম জায়গায় থাকেনি, পি এই জায়গায় চলে গিয়েছে, এম এই জায়গায় চলে গিয়েছে, সেম জায়গায় থাকেনি, সি এই জায়গায় চলে এসেছে, সেম জায়গায় থাকেনি, এল এই জায়গায় চলে এসেছে, সেম জায়গায় থাকেনি, এন কিন্তু আমাদের সেম জায়গায় থেকেছে, ও সেম জায়গা থেকেছে। তো আমাদেরকে প্রশ্ন করেছিল হাউ মেনি সাচ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে কতটি লেটার রয়েছে, হুইচ রিমেন সেম ইন ইটস পজিশন, তাদের পজিশনের মধ্যে সেম থাকবে, রিমেন মিন্স থাকা, তারপরে ইফ দে আর অ্যারেঞ্জ ইন অ্যান অ্যালফাবেটিক্যাল অর্ডার, যদি এই অক্ষরগুলিকে তার অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয় তাহলে কয়টি অক্ষর তার সেম জায়গায় থাকবে। তো আমরা পেয়েছি নাম্বার 1, নাম্বার 2 দুইটি অক্ষর, অর্থাৎ আনসার হয়ে যাবে, আমাদের আনসার হবে কি, অতএব আমাদের আনসার হবে 2 লেটার, 2 লেটার সেম থাকবে, রিমেইন সেম থাকবে। অর্থাৎ অপশনের মধ্যে 4টি অপশন নিচে থাকবে এই ধরনের প্রশ্নের নিচে, এবং 4টি অপশনের মধ্যে থাকবে 3 লেটার, 2 লেটার, 4 লেটার, 5 লেটার। যারা পড়ছে না, এটা চ্যাপ্টারটি কখনো পড়েননি আপনারা, তো আপনাদের জন্য গিয়ে বলবেন এ তো হার্ড এসেছিল একটি প্রশ্ন রিজনিং থেকে, আমরা তো পেরেনি, জানি না কিভাবে হবে, আমরা কল্পনা করে অনেকটা সময় নষ্ট করেছি। আর যে বা যারা স্টাডি করবে, চ্যাপ্টারটি বুঝবে, তার মেইন কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, বলবে একদম ইজি প্রশ্ন এসেছিল, আপনাকে একটি ওয়ার্ড দিয়ে দিল আর বললো যে কয়টি লেটার তার রিমেইন সেম থাকবে, একদম ইজি। স্যার আমাদেরকে বলেছিলেন ক্লাসের মধ্যে যে আমরা কী করবো, ওয়ার্ডটি লিখে নিব, ওয়ার্ডের নিচে সেম যে ওয়ার্ড আমাদের যেভাবে বলবে অ্যারেঞ্জ করার জন্য, আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার হলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করব, যদি লেফট থেকে রাইট বলে লেফট থেকে রাইটে অ্যারেঞ্জ করব, যদি রাইট থেকে লেফটে বলে আমরা অ্যারেঞ্জ করব। তো কী করবেন, আপনারা অ্যারেঞ্জ করে বসিয়ে দিবেন, তারপরে দেখবেন কয়টি অর্ডার এইভাবে রিমেইন সেম রয়েছে। তো আমরা পেয়েছি এই জায়গার মধ্যে 2টি লেটার সেম রয়েছে, অর্থাৎ ইজিলি আমরা সলভ করতে পেরেছি। রিজনিংয়ের ক্লাসের মধ্যে আমি বারবার বলি, আপনারা যদি রিজনিংয়ের মধ্যে এক্সপার্ট হতে চান তাহলে আপনাদের স্কোয়ার শিখতে হবে 30 অবধি পর্যন্ত, 1 থেকে 30 অবধি পর্যন্ত, কিউব শিখতে হবে 1 থেকে মিনিমাম 25 অবধি পর্যন্ত, তারপরে টেবিলগুলি শিখে নেবেন 1 থেকে 20 অবধি পর্যন্ত, এবং আরও কিছু রয়েছে যেমন এ থেকে জেড অবধি পর্যন্ত প্রত্যেকটি লেটারের নাম্বারের সংখ্যা, অর্থাৎ টি যদি বলি কত নম্বরে আসবে, এফ কত নম্বরে আসবে, 9 কত নম্বরে আসবে, এইভাবে শিখবেন। এবং ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড থেকে দুটোটা শিখবেন আপনারা। কখনো অপোজিট ওয়ার্ড বলে, যেমন এ এর অপোজিট কী হবে, জেড হবে, বি এর অপোজিট কী হবে, ওয়াই হবে, এইভাবে সি এর অপোজিট কী হবে, এক্স হবে, এইভাবে আপনারা লেখে শিখবেন। আর যদি লেখে শিখতে পারেন না, মেমোরির মধ্যে আপনাদের ফিক্সড হয় না, মানুষের এইজের সাথে সাথে মেমোরি কমজোর হয়ে যায়, মেমোরি উইক হয়ে যায়, যদি আপনাদের মাইন্ডের মধ্যে থাকে না। আমারও কখনো প্রায় সময় আমি ক্লাসের মধ্যে অনেকটা কি হয় আমাদের করতে গিয়ে, একদিন আমার একজন বলেছেন যে স্যার আপনি 75 থেকে 15 মাইনাস করেছেন, অর্থাৎ 25 মাইনাস করে কেউ একটি বলেছিলেন যে আমার মিস্টেক হয়েছে, যা স্বাভাবিক হতে পারে, কেননা কখনো কি হয় মাইন্ডে সবসময় সবকিছু কাজ করে না, তো আমারও মাইন্ডে কাজ করে না, ডেফিনেটলি আপনাদেরও করবেন না। তো আপনারা কি করবেন, স্মার্ট লেবার করবেন। স্মার্ট লেবার কি আপনাদেরকে বলে দেই, এক্সামে গিয়েই যখন রিজনিং আপনি করতে যাবেন, রিজনিংয়ের পেজের মধ্যে যে একটি এক্সট্রা পেজ দিয়ে থাকে প্র্যাকটিসের জন্য, অথবা আপনার যে প্রশ্ন রয়েছে ছোটো ছোটো করে প্রশ্নের উপর দিকে আপনারা কী করবেন, ABCD থেকে জেড পর্যন্ত লিখে নেবেন, সাথে 1 2 3 4 লাগিয়ে দিবেন। তখন আপনাদের এত কাজে আসবে, আপনার অ্যানালজি চ্যাপ্টারের কাজে আসবে, নাম্বার সিরিজ চ্যাপ্টারের কাজে আসবে, লেটার সিরিজে কাজে আসবে, লেটার টেস্টে কাজে আসবে, ডিকোডিংয়ে কাজে আসবে, ম্যাট্রিক্স কোডিংয়ে কাজে আসবে, অনেকটা সিরিজ রয়েছে, প্রত্যেকটি সিরিজের মধ্যে এগুলি কাজে আসবে। যদি আপনারা লিখে নিন তাহলে দেখে দেখে করতে পারবেন, কোনো নকল না, জাস্ট আপনি লিখে নিলেন, মিলিয়ে দিবেন, একসাথে আপনারা সঙ্গে সঙ্গে করতে পারবেন, অর্থাৎ কম সময়ের মধ্যে আপনারা এগুলি ফাইন্ড আউট করতে পারবেন। যদি মুখস্থ তাকেও তারপরেও লিখে নেবেন, কেননা লেখলে উপকার হবে, কখনো মুখস্থর মধ্যে আপনাদের কনফিউজ ক্রিয়েট হতে পারে, আপনার কখনো ডাউট আসতে পারে, কিন্তু লেখা নিলে দেখে দেখে আপনারা আনসারিং করতে পারবেন। তো এইভাবে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে রিজনিংয়ের সিলেবাস কভার করব উইদিন 5 to 6 ডেজের মধ্যে। আপনারা সবাই সঙ্গে থাকেন, এবং আমরা নেক্সট ক্লাসের মধ্যে
কোডিং ডিকোডিং, তারপরে আমাদের ইম্পর্টেন্ট ব্লাড রিলেশনশিপ রয়েছে, তারপরে ম্যাট্রিক্স কোডিং রয়েছে, সেন্স ডাইরেকশন রয়েছে, তারপরে রিজনিং অ্যান্ড অনেকটা রয়েছে চ্যাপ্টার, যেগুলি সবার নাম বলা সম্ভব নয়। আমি ক্লাসের মধ্যে চ্যাপ্টারগুলি নিয়ে আসব, সঙ্গে ট্রিক নিয়ে আসব, এবং আপনাদের সাথে আপনাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের বরাক ভ্যালির মাতৃভাষা, আমাদের বাংলা ভাষা, আমাদের সবার মাতৃভাষা দিয়ে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে প্রত্যেকটি চ্যাপ্টার বুঝবো, এমনভাবে বুঝবো যাতে জীবনে কখনো চ্যাপ্টারগুলির মধ্যে ডাউট আসবে না, এবং সারা জীবন আপনি চ্যাপ্টার বুঝে অন্যকে বোঝাতে পারবেন। তো যে বা যাহারা আপনারা নতুন ওয়াচ করছেন সবাইকে বলবো, এবং যারা যে বা যাহারা পূর্বে থেকে ওয়াচ করছেন আমার সঙ্গে রয়েছেন সবাইকে বলবো, আপনারা যদি এখনও অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ক্লাসের মধ্যে লাইক করবেন, যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট ডেফিনেটলি করবেন, যদি নাও থাকে তাহলে যদি ভালো লাগে কমেন্ট করবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল মিডিয়া অনেক রয়েছে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন না, পড়াশোনার ইচ্ছার শক্তি রয়েছে, আপনারা তাদেরকে প্রোভাইড করবেন, হেল্প করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রকারের নোটসের প্রয়োজন হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফ্রি নোটস প্রোভাইড করে থাকি। Thank you so much for watching.